মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মঙ্গল সাম্রাজ্য। চেঙ্গিস খানের সেনারা শহর ধ্বংস করত আর অসংখ্য ধন সম্পদ লুকিয়ে রাখত। কেউ জানে না সেই ধন সম্পদ কোথায়, আর এই অজানা রহস্য আজও ইতিহাসের ছায়ায় লুকিয়ে আছে। আপনাদেরকে আজকে জানাবো মঙ্গলদের লুকানো সত্য। মঙ্গল সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। ত্রয়োদশ ও চতুর্দশকে বিশ্বজুড়ে ত্রাসের অপর নাম ছিল মঙ্গল সাম্রাজ্য। মাত্র 2 শতাব্দী জুড়ে তারা পৃথিবীর ইতিহাসে নতুন অনেক কিছুই সংযোজন করে গেছে, স্থাপন করেছে ধ্বংস ও নৃশংসতার অনন্য নজির। মধ্য এশিয়ার বৃক্ষহীন তৃণপ্রধান প্রান্তরে যাত্রা শুরু করা মঙ্গল সাম্রাজ্যের উত্তরে সাইবেরিয়া, পূর্বে ও দক্ষিণে ভারতীয় উপমহাদেশ, চায়না, ইরান মালভূমি এবং পশ্চিমে লেভান্ত ও আরব পর্যন্ত বিস্তৃত ছিল। চেঙ্গিস খানের বয়স তখন 14 বছর। লোকে তখন তাকে চেঙ্গিস খান নামে চিনত না, চিনত তেমজিন নামে। সমকালীন ইতিহাস থেকে জানা যায় চেঙ্গিসের এক বড় ভাই ছিল, নাম বেগতার। এই বেগতার প্রায়ই চেঙ্গিসকে নানা বিষয়ে উত্ত্যক্ত করত। কখনো কখনো সেই উত্ত্যক্তের মাত্রা যেন সীমা ছাড়িয়ে। বেগতার ও তেমুজিন একে অপরকে সহ্য করতে না পারার আরেকটি কারণ ছিল যে তারা ছিল সৎ ভাই। ছোট্ট একটি কাহিনী, তেমুজিনের পরিবারের কিছু খাবার চুরি করে নিয়ে যায় বেগতার। এ ঘটনার পর যেন আর সহ্য করতে পারল না কিশোর তেমুজিন। ছোট ভাই কাসারকে নিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল ঘাসের মধ্য দিয়ে। অবশেষে হামলে পড়ল তারা বেগতারের উপর। তীরের পর তীর ছুঁড়ে ঝাঁঝরা করে দিল তারা বেগতারের দেহ। এভাবে প্রায় সময়ই সমস্যা সমাধানের জন্য খুনোখুনিকেই একমাত্র উপায় হিসেবে বেছে নিত চেঙ্গিস খান। তাই প্রায় সময়ই তার শত্রুদের মৃত্যু হতো আকস্মিক। আরেকবারের কাহিনী শোনাই, তেমুজিন তখনও ক্ষমতার স্বাদ পায়নি। মঙ্গলদের বিখ্যাত এক রেসলারের নাম ছিল বুরি। এই বুরি একবার এক ম্যাচে তেমুজিনের ভাই বেলগুতেইকে বেশ অপমান করলো। অপমানের ধাঁচ সেইবার নীরবেই সহ্য করে নিয়েছিল তেমুজিন, কিছুই বলেনি, শুধু মনে রেখেছিল। এরপর একসময় মঙ্গলদের নেতার আসনে বসে তেমুজিন হয়ে ওঠে চেঙ্গিস খান। ক্ষমতার স্বাদ পেয়ে বুড়িকে তার পাওনা মিটিয়ে দেওয়ার দরকার বলে মনে করল চেঙ্গিস খান। তাই রেসলার বুড়িকে বেলগুতেইর সাথে আরেকটি ম্যাচ খেলার আমন্ত্রণ জানায় চেঙ্গিস। এবার বুড়ির মনে পড়ে যায় অতীতের কথা। ভয় পেয়ে তাই ম্যাচটা স্বেচ্ছায় হেরে যায় বুড়ি। বেলগুতেই সেদিন তাকে নিয়ে এক প্রকার খেলাধুলাই করেছিল। একবার বুড়িকে ছুঁড়ে ফেললো বেলগুতেই, এরপর তার উপর চড়ে বসলো সে। ঠিক তখনই চেঙ্গিস খানের এক সিগনালে বদলে গেল সব। বুড়িকে উপর করে হাঁটু দিয়ে সজোরে তার পিঠে চাপ দিল বেলগুতেই। এতক্ষণ ধরে মার খেয়ে খেয়ে বুড়ির অবস্থা তখন বেশ নাজুক। প্রতিরোধ করার শারীরিক ও মানসিক শক্তি ততক্ষণে তার নেমে এসেছিল শূন্যের কোঠায়। এরপরই আসে সেই মরণ কামড়। বুড়ির মাথাটা ধরে সজোরে ঘুরিয়ে দেয় বেলগুতেই, সাথে সাথেই ভেঙে যায় তার স্পাইন। নিশ্চল বুড়িকে এরপরে টেনে নিয়ে যাওয়া হয় রিংয়ের বাইরে। সেখানেই অল্প কিছু সময় পর মৃত্যুর হাতে নিজেকে সঁপে দেয় বেচারা বুড়ি। মঙ্গলদের প্রাণদণ্ডের নৃশংসতার কথা শুনলে ভয়ে যে কারো হৃদয় কেঁপে উঠতে বাধ্য। এখন তেমনই কিছু কাহিনী শোনানো যাক। একবার গুজুক খান সন্দেহ করল যে ক্ষমতাশীল সভাসদ ফাতিমা হয়তো তার ভাইকে বিষ প্রয়োগ করেছে। মারাত্মক নির্যাতনের মুখে অবশেষে ফাতিমা তা স্বীকার করতে বাধ্য হন। এরপরই তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজো। এজন্য প্রথমে ফাতিমার ঠোঁট সেলাই করে বন্ধ করে দেয়া হয়। এরপর তাকে পশমি কাপড়ে মুড়ে ফেলে দেয়া হয় নদীতে। রাজপরিবারের সদস্যদের রক্ত ঝরানোর ব্যাপারে মঙ্গলদের এক ধরনের ভীতি কাজ করত। এজন্য তারা বেছে নিয়েছিল আরেকটি পদ্ধতি, পিষে ফেলা। বাগদাদে সর্বশেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহকে মঙ্গোলীয়রা প্রথমে গালিচা দিয়ে মুড়ে দিয়েছিল। এরপর তারা উপর দিয়ে ক্রমাগত নিজেদের ঘোড়া চালিয়ে নিয়ে তাকে শেষ করে দেয় মঙ্গলরা। কলকা নদীর যুদ্ধের পর রাশিয়ান যুবরাজদের মঙ্গলরা প্রথমে কাঠের তক্তার ভেতরে আটকে রাখে। এরপর সেই তক্তার উপরই তারা বিজয় ভোজ আয়োজন করেছিল। এভাবেই চাপে দমবন্ধ হয়ে মারা যায় সেই যুবরাজেরা। তাঙ্গুদ এক নেতাকে পিষে মেরে ফেলার আগে চেঙ্গিস খান নির্দেশ দিয়েছিল ওই লোকটির নাম পাল্টে সিঁদুরকু রাখার। এতে করে পরজন্মেও সেই নেতা মঙ্গলদের আনুগত্য প্রদর্শন করবে। এবার একবার পারস্যের এক যোদ্ধাকে ভেড়ার চর্বি দিয়ে প্রথমে সারা শরীর মাখানো হয়েছিল। এরপর তাকে হাত পা বেঁধে পশমি কাপড়ে মুড়ে ফেলে রাখা হয় তপ্ত রোদের নিচে। আর এভাবেই মারা গিয়েছিল সেই যোদ্ধা। ষড়যন্ত্রের বেলায় মঙ্গলরা ছিল সিদ্ধস্ত। এক্ষেত্রে তৎকালীন দুনিয়ায় তাদের জুরি মেলা ছিল ভার। একটা ঘটনা বললে বোঝা যাবে ব্যাপারটা। তখন মঙ্গলদের নেতৃত্বে ছিল স্বয়ং চেঙ্গিস খান। তবে তেংরি নামে এক ওঝা নিজেকে নেতার আসনে দেখার স্বপ্ন বুনতে শুরু করেছিল। তাই প্রথমে একে একে চেঙ্গিসের ভাইদের সরানোর কৌশল বেছে দেয়। প্রথমেই সে ঘোষণা দেয় এই বলে যে
সে ভবিষ্যৎ গণনা করে দেখতে পেয়েছে যে চেঙ্গিসের ভাই কাসার একদিন তাকে সরিয়ে নিজেই ক্ষমতা দখল করে বসবে। এমন কথা শুনে ক্ষেপে যায় চেঙ্গিস, তাই সাথে সাথেই বন্দী করা হয় কাসারকে। এরপর কাসারের মৃত্যুর সিদ্ধান্ত আসা ছিল সময়ের ব্যাপার মাত্র। কাসারের ভাগ্য ভালো বলতে হবে, নিজের ছেলেদের এমন দ্বন্দ্বের কথা শুনে ছুটে গিয়েছিলেন তাদের মা হলুন। রাতের অন্ধকারে ঘোড়ার গাড়িতে চড়ে তিনি ছুটে যান চেঙ্গিসের তাঁবুতে। চেঙ্গিস কিছু বুঝে ওঠার আগেই তিনি কাসারকে বাঁধন মুক্ত করেন। এরপর একটানা নিজের স্থন উন্মুক্ত করে নিজের সন্তানদের কাছে তিনি জানতে চান এককালে যে স্তনের দুধ খেয়ে তারা দুই ভাই বড় হয়েছিল সেই স্তন আজ তারা চিনতে পারে কিনা। মায়ের এমন সুতীব্র অপমানে মুখ কালো হয়ে যায় চেঙ্গিসের। নিজের ভুল বুঝতে পেরে সহোদরকে ছেড়ে দেয় সে। মঙ্গল রাজত্বকালে বেশ কয়েকজন নারীর ক্ষমতার স্বাদ অসাধন করেছিলেন, তবে নারী জাতির দুরবস্থা বিরাজমান ছিল পুরো রাজত্বকালই। বাইরের রাজ্যে যুদ্ধ শিবির স্থাপনরত অবস্থায় যেসব নারী মঙ্গলদের হাতে ধরা পড়ত তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হতো মঙ্গল পুরুষদের সাথে। কখনো আবার বাধ্য করা হতো কারো উপপত্তি হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে। প্রায় সময় নিজেদের অধীনস্থ লোকদের কাছ থেকে অবিবাহিত সুন্দর তরুণীদের তারা উপহার হিসেবে দাবি করত। দরিদ্র মঙ্গলদের কাছে অ্যালকোহলের স্বাদ পাওয়া ছিল সৌভাগ্যের ব্যাপার। তারা মূলত মাদি ঘোড়ার গাজানো দুধকেই উত্তেজক পানীয় হিসেবে পান করত, তবে তাতে অ্যালকোহলের মাত্রা ছিল বেশ কম। আবার সারা বছর ঘোড়ার দুধ পাওয়াও যেত না। চেঙ্গিস খান ক্ষমতায় আসার পর বদলাতে শুরু করে দৃশ্যপট। মঙ্গল রাজ্যে তখন যেন ধন সম্পদের বন্যা বইতে শুরু করে দেয়। আস্তে আস্তে প্রাচুর্য অলস করে তোলে মঙ্গলদের। মদ হয়ে ওঠে তাদের নিত্যদিনের অত্যাবশ্যকীয় পানীয়। চেঙ্গিস খানের মৃত্যুর সময় মঙ্গলদের অন্যতম বড় শত্রুর নাম ছিল মদ। খোদ চেঙ্গিসের পরিবারও রক্ষা পায়নি মদের কলার গ্রাস থেকে। তলুই ও ওগেদেই নামে তার দুই ছেলের মৃত্যুর পেছনে কাজ করেছে অত্যাধিক পানাসুক। তাদের আরেক ভাই চাগাতাই খান নিজের চাকরদের এ নির্দেশ দিতে বাধ্য হয়েছিল যে তারা যেন তাকে দিনে কয়েক কাপের বেশি অ্যালকোহল না দেয়। চেঙ্গিস খানের পর মঙ্গলদের নেতৃত্বে বসে তার তৃতীয় ছেলে ওগেদেই খান। মদ্যপানের নেশাটা তার ছিল মাত্রা অতিরিক্ত। পারস্যের ঐতিহাসিক আতামালেক জুবায়নির মতে ওগেদেই রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন মাতাল অবস্থাতেই। তার মন্ত্রী ইয়েলুচুকাই তাকে নিয়মিত প্রতিজ্ঞা করাতেন কম প্রাণের জন্য, কিন্তু ওগেদেই কখনোই সেই প্রতিজ্ঞা রক্ষা করতে পারতেন না। এর পেছনে অবশ্য ওগেদেইয়ের স্ত্রী তেরজিনের ইন্ধনও বেশ বড় ভূমিকা রেখেছিল। তেরজিন চাইতো তার স্বামী যাতে মাতাল থাকে, কারণ তাহলে ক্ষমতার স্বাদটা ভোগ করতে পারত না সে। ইউরোপীয় সন্ন্যাসী ইউলিয়াম একবার তার নাতি মঙ্কেকে দেখতে গিয়েছিল মঙ্গল রাজ্যে। তখন তাদের মাত্রাতিরিক্ত পানাশক্তি তাকে অবাক না করে পারেনি। তিনি সেখানে রূপার তৈরি একটি গাছ দেখেছিলেন, যা থেকে বেরিয়ে এসেছিল 4টি নল। ওয়াইন, রাইস ওয়াইন, মধু ও পানির গাজন থেকে প্রস্তুত এক প্রকারের সুরা ও মাদি গোড়ার গাজানো দুধ বেরিয়ে আসছিল এই 4টি নল থেকে। 1178 সালের কথা। বোর্তে নামক এক নববিবাহিতাকে অপহরণ করে নিয়ে যায় মার্কিত গোত্রের লোকেরা। বোর্তের জামাই কে ছিলেন জানেন? তেমুজিন। লোকে যাকে একদিন চেঙ্গিস খান নামেই চিনতে যাচ্ছিল। নিজের স্ত্রীকে এভাবে হারিয়ে পাগল প্রায়। কয়েকজন লোক নিয়ে সে হামলা করে বসে মার্কিদদের উদ্ধার করে আনা প্রিয়তমা স্ত্রীকে। এই আক্রমণ তেমুজিনকে অকুতোভয় এক যোদ্ধা হিসেবে সবার কাছে পরিচিত পাইয়ে দেয়। অনেকের মতে এই আক্রমণই তেমুজিনের জন্য ভবিষ্যতে দ্য গ্রেট খান হবার পথ সুগম করে দিয়েছিল। তবে ঝামেলা বেঁধে যায় অন্য জায়গায়। তেমুজিন যখন বোর্ড থেকে উদ্ধার করে আনে তখন তিনি ছিলেন কয়েক মাসের অন্তঃসত্ত্বা। কেউই নিশ্চিত ছিল না যে এই সন্তানের প্রকৃত পিতা তেমুজিন নাকি মার্কিদদেরই কোনো ধর্ষক। এসব আমলে না নিয়ে তেমুজিন অবশ্য গর্ভের সন্তানকে নিজের বলেই মেনে নেন, তবে সমাজ তা মেনে নেয়নি। অনেক বছর পরের কথা। চেঙ্গিস খানের বয়স হয়ে গেছে। নিজের যোগ্য উত্তরসূরি নির্বাচন করতে যাবার অভিপ্রায়ে পরিবারের সদস্যদের ডাকা হলো। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চেঙ্গিসের বড় ছেলে জোচিরি পাওয়ার কথা ছিল, কিন্তু এতে বাদ সেধে বসে খানের দ্বিতীয় ছেলে চাগাতাই। মার্কিদদের জারদ ছেলেকে মঙ্গলদের নেতার আসনে দেখতে সে ছিল নারাজ। এভাবে শুরু হয় তুমুল বিতর্ক। বাবার অনুরোধ সত্ত্বেও থামেনি ছেলেদের বিতর্ক। শেষ পর্যন্ত তারা ক্ষমতার ভার তুলে দেয় গ্রেট খানের তৃতীয় ছেলে মদ্যপ ওগেদেই খানের হাতে। তবে এ নিয়েও তাদের মাঝে অশান্তি চলতেই থাকে। এই বিতর্কেই এককালে ভাঙন ধরিয়ে দেয় মঙ্গল সাম্রাজ্যের। চেঙ্গিস খানের পর মঙ্গলদের নেতার আসনে বসেছিল তার ছেলে ওগেদেই খান। মূল ঝামেলাটা বাধে 1241 সালে মাত্রা অতিরিক্ত মদপানের ফলে ওগেদের মৃত্যুর পরেই। এরপর ক্ষমতা দখল নিয়ে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয়
হয়ে যায় দীর্ঘকালীন রক্তক্ষয়ী সংগ্রাম। ওগেদেইর পর মঙ্গলদের নেতৃত্বের হাত নিজেদের হাতে তুলে নেয় তার স্ত্রী তর্জিন। 5 বছরের শাসনকালে ক্ষমতা কুক্ষিতগত করতে সে এমনভাবে পরিকল্পনা সাজায় যাতে মঙ্গলদের পরবর্তী নেতা হয় তার অকর্মণ্য ছেলে গয়ুজ খান। আড়াল থেকে কালকাঠি নাড়ানোর ইচ্ছা ছিল তার। এ লক্ষ্যে চেঙ্গিসের জীবিত ভাই তেমুজকেও চিরতরে শেষ করে দেয় তর্জিন। তবে দুর্ভাগ্য বেচারির, কারণ সে ক্ষমতার স্বপ্ন নিয়ে নিজের ছেলেকে সে ক্ষমতা বসিয়েছিল। সেই স্বপ্নই তাকে ব্যাকফায়ার করে বসে। মায়ের হাতের পুতুল হতে ইচ্ছা করেনি গয়ুকের, তাই একে একে তর্জুনির উপদেষ্টাদের খতম করে দেয় সে। এরপর এককালের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে তর্জুনিরও। 2 বছর পর হঠাৎ করে মারা যায় গয়ুক খান নিজেও। তখন ক্ষমতা নিয়ে ঝিমিয়ে পড়া দ্বন্দ্ব আবারও নতুন করে চাঙ্গা হয়ে ওঠে। জুচি তার তলুই খানের বংশধরেরা জোট বাঁধে তলুইয়ের ছেলে মংকেকে রাজ সিংহাসনে বসাতে। ওদিকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যায় চাগাতাই ও ওগেতেই খানের বংশধরেরা। এ লক্ষ্যে তারা শুরু করে দেয় বিদ্রোহ, আর এই বিদ্রোহীদের দমাতে মংকে খানও উঠে পড়ে লেগে যান। ওগেদেই ও গুয়েকদের মন্ত্রীদের গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া হয় পরপারে। অন্যদিকে বিশাল সেনাবাহিনী গঠন করে চিরুনি অভিযান চালানো হয় পুরো মঙ্গোলিয়ার জুড়ে। বন্দী করা হয় ওগেদীয় রাজপুত্রদের। ওগেদীয় পক্ষের অনুসারীদের বিচারের মুখোমুখি করা হয়। এ ক্ষতি কাটিয়ে উঠতে চাগাতাই ও ওগেতেই পক্ষের লেগে যায় বেশ কয়েক বছর। ততদিনে সিংহাসনে নিজেদের আসনটা বেশ পাকাপোক্ত করে নিয়েছিল তলুই খানের বংশধরেরা। গয়ুক খানের সংক্ষিপ্ত শাসন আমলে আর অল্প হলেই গৃহযুদ্ধ বেঁধে যাচ্ছিল মঙ্গোলীয়দের মাঝে। রাশিয়ায় অনুষ্ঠিত এক ভোজনুষ্ঠানে জোচির ছেলে বাতুর সাথে অনাকাঙ্ক্ষিত ঝগড়াঝাটির এক পর্যায়ে তাকে কেবলই এক বৃদ্ধ নারী বলে সম্বোধন করে বসে গয়ুক। এতে পুরুষের আঘাত পায় বাতু। এরপর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে। কিছুদিন পর গয়ুক খান সিংহাসনে বসে। তখন তাকে শ্রদ্ধা জানাতে মঙ্গোলিয়ারা যেতে অস্বীকৃতি জানায় বাতু। এতে মারাত্মক ক্ষিপ্ত হয়ে নিজেদের সেনাবাহিনী জড়ো করে বাতুকে উপযুক্ত শিক্ষা দিতে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গয়ুক খানের বাহিনী। তবে পথিমধ্যে গয়ুক খানের মৃত্যুর জন্যই এড়ানো সম্ভব হয় সেই যুদ্ধ। মংকে খানের মৃত্যুর পর আবারও একই সমস্যা দেখা দেয়। সেইবার বিশাল গৃহযুদ্ধের মাধ্যমে মঙ্গোলীয় শাসনভার নিজেদের মাঝে ভাগাভাগি করে নেয় মংকের 2 ভাই কুবলাই খান ও আরিক বুকে। ওইদিকে তাদের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিজেদের শক্তিশালী করে প্রেক্ষাপটে ফিরে আসে ওগেদেই খান ও চাগাতাই খানের বংশধরেরা। অন্যদিকে জেচি আর হালাকু খানের বংশধরেরা পৃথক হয়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে পশ্চিমে, যা পরিচিতি পায় গোল্ডেন হোর্ড ও ইলখানাতে নামে। এসব বিবাদের পর মঙ্গলদের সাম্রাজ্য কখনোই আর পুরোপুরি মনে প্রাণে এক হতে পারেনি। চেঙ্গিস খান ট্যাংরিজমের অনুসারী ছিল। এ ধর্মীয় বিশ্বাসের মূল বৈশিষ্ট্যের মাঝে রয়েছে ওঝার বিশ্বাস, প্রকৃতি পূজা, মানব পূজা, নিজেদের পূর্বপুরুষদের পূজা এবং একই সাথে একেশ্বরবাদ ও বহু ঈশ্বরের বিশ্বাস স্থাপন। চেঙ্গিস খান একই সাথে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধদের কাছ থেকেও ধর্মীয় ব্যাপারে পরামর্শ নিত। অবশ্য চেঙ্গিসের শাসনামল থেকে মুসলিমদের হালাল কুরবানি পদ্ধতি নিষিদ্ধ করে তাদের উপর মঙ্গোলীয়দের নিজস্ব কুরবানি পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়। মুসলিমরা তখন খুবই গোপনে ভেড়া জবাই করত। মুসলিম আর ইহুদিদের চেঙ্গিস সরাসরি কৃতদাস বলে সম্বোধন করত। খাবার দাবারের বেলাতেও স্বীয় ধর্মের হালাল হারামের নীতি বাদ দিয়ে মঙ্গোলীয়দের নীতি অনুসরণ করতে বলা হতো তাদের। সেই সাথে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল খতনা করার রীতিও। 1218 সালে বুখারা বিজয়ের পর ভয়ে কম্পমান জনতার উদ্দেশ্যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে চেঙ্গিস খান বলেছিল, তোমরা অনেক পাপ করেছ। তোমরা যদি এত বড় পাপ না করতে তাহলে সৃষ্টিকর্তা হয়তো আমার মতো এক আজাবকে তোমাদের কাছে পাঠাতেন না। অনেক বছর পর চেঙ্গিসের নাতি গয়ুক খান পোপ চতুর্থ নিসুন্ডকে প্রায় একই রকম ভাষায় আরেকটি চিঠি লিখেছিল। চিরন্তন ঈশ্বরের ক্ষমতাকে জানাচ্ছি ধন্যবাদ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ভূমি দেওয়া হয়েছে আমাদের। তোমরা যদি ঈশ্বরের আদেশ মেনে না চলো এবং আমাদের বিরুদ্ধাচরণ করো তাহলে জেনে রেখো তুমিও আমাদের শত্রু বলেই গণ্য হবে। ফ্রান্সের রাজা লুইসকে উদ্দেশ্য করে মংকে খান লিখেছিলেন, স্বর্গে কেবল একজন চিরন্তন ঈশ্বর আছেন আর পৃথিবীতে আছে কেবলমাত্র একজন সর্বময় কর্তা চেঙ্গিস খান। যখন চিরন্তন ঈশ্বরের গুণে ভাস্বর হয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমগ্র পৃথিবী শান্তি ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে তখন প্রকাশিত হবে আমরা কেন এসেছিলাম। আরব্য রজনী বাগদাদ শহর কিভাবে ধ্বংস হয়েছিল এর সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন।